হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 15 নম্বর এবং 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে যেগুলো আলোচনা করছি এগুলো প্রথম অধ্যায় থেকে। তোমাদের 3টে টোটাল অধ্যায় আছে সিলেবাসে। দেখো, প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 15 নম্বরের, সংস্কৃতায়নের ওপর একটি টিকা। দেখো, সংস্কৃতায়ন হলো ভারতীয় সমাজে সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা বিশিষ্ট সমাজতাত্ত্বিক এম.এন. শ্রীনিবাসন প্রবর্তন করেন। এই ধারণাটি মূলত নিম্নবর্গের জনগোষ্ঠীর উচ্চবর্গের উচ্চবর্ণের দেখো নিম্নবর্ণের জনগোষ্ঠীর উচ্চবর্ণের আচার আচরণ, জীবনধারা ও ধর্মীয় রীতিনীতি গ্রহণের মাধ্যমে সামাজিক মর্যাদা অর্জনের প্রচেষ্টাকে বোঝায়। এটি সমাজের সামাজিক গতিশীলতা আনার একটি মাধ্যম, যেখানে নিম্নবর্ণের মানুষ উচ্চবর্ণের অনুকরণ করে নিজেদের অবস্থার উন্নত করার চেষ্টা করে। তবে এটি শুধুমাত্র বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে সামাজিক উন্নতির পথ নির্দেশ করে, কিন্তু বাস্তবিক অর্থে সামাজিক বৈষম্য দূর করতে সম্পূর্ণ সফল হয়নি। সংস্কৃতায়নের মাধ্যমে সমাজের কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমত, এটি নিম্নবর্ণের মানুষের মধ্যে শিক্ষা ও জীবন মানের প্রতি আগ্রহ বাড়ায়, কারণ তারা উচ্চবর্ণের জীবনধারাকে অনুসরণ করতে গিয়ে নিজেদের শিক্ষিত উন্নত করতে চায়। দ্বিতীয়ত হচ্ছে, এটি ধর্মীয় ও সাংস্কৃতিক একীকরণের সাহায্য করে, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একই সংস্কৃতির অভিমুখী হয়। তৃতীয়ত, এটি আর্থসামাজিক উন্নয়নে সহায়ক হতে পারে, কারণ উচ্চবর্ণের মতো জীবনযাত্রা গ্রহণ করলে অনেক ক্ষেত্রে নিম্নবর্ণের মানুষের অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তবে সংস্কৃতায়নের কিছু নেতিবাচক দিকও রয়েছে, যা সমাজে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। প্রথমত, নিম্নবর্ণের মানুষ নিজের মূল সংস্কৃতি হারানোর ঝুঁকিতে পড়ে, কারণ তারা নিজেদের ঐতিহ্যগত রীতিনীতি বিশ্বাস পরিত্যাগ করে উচ্চ বর্ণের অনুকরণ করে। দ্বিতীয়ত, এটি সমাজে বৈষম্যের ধারাবাহিকতা বজায় রাখে, কারণ শুধুমাত্র উচ্চবর্ণের সংস্কৃতি গ্রহণ করলেই সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় না, বরং তা সমাজের ক্ষমতাধর গোষ্ঠীর অনুমোদনের ওপর নির্ভর করে। তৃতীয়ত, অনেক ক্ষেত্রে সংস্কৃতায়ন নারীদের অবদমন আরও বাড়িয়ে দেয়, কারণ উচ্চবর্ণের সমাজে নারীদের ওপর বিভিন্ন সামাজিক নিয়ম ও বিধিবিধান প্রচলিত, যা নিম্নবর্ণের মহিলাদের জীবনকে কঠিন করে তোলে। সংস্কৃতায়ন সম্পর্কে বেশ কিছু সমালোচনা রয়েছে। প্রথমত, শুধুমাত্র উচ্চবর্ণের অনুকরণ করলেই সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় না, কারণ অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা অর্জন ছাড়া প্রকৃত উন্নতি সম্ভব নয়। দ্বিতীয়ত, নিম্নবর্ণের মানুষ উচ্চবর্ণের জীবনধারা গ্রহণ করলে সমাজে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ বজায় থাকে। তৃতীয়ত, সংস্কৃতায়ন একমুখী একটি প্রক্রিয়া, যেখানে নিম্নবর্ণ উচ্চবর্ণের দিকে অগ্রসর হয়, কিন্তু উল্টোটা ঘটে না। ফলে সমাজের সমতা বজায় থাকে, অসমতা বজায় থাকে। চতুর্থ, আধুনিক সমাজ গণতন্ত্র সংরক্ষণ নীতি ও সামাজিক ন্যায় বিচারের ফলে সংস্কৃতায়নের প্রয়োজনীয়তা কিছুটা কমে এসেছে, কারণ এখন সামাজিক অগ্রগতি অন্যান্য পথও উন্মুক্ত হয়েছে। উপসংহারে বলা যায়, সংস্কৃতায়ন হলো সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা দীর্ঘদিন ধরে নিম্নবর্ণের মানুষ ব্যবহার করছে নিজেদের সামাজিক অবস্থার উন্নতি করতে। তবে এটি সামাজিক ন্যায় বিচারের পরিবর্তে সামাজিক পরিবর্তনের ওপর বেশি জোর দেয় এবং প্রকৃত অর্থে বৈষম্য দূর করতে সফল নয়। আজকের সমাজ প্রকৃত সামাজিক উন্নতির জন্য শুধুমাত্র উচ্চবর্ণের অনুকরণ নয়, বরং শিক্ষার প্রসার, অর্থনৈতিক সুযোগ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজন। এবার পরের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, সামাজিকরণের মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা। 15 নম্বরের প্রশ্ন, এটা দেখো, সামাজিকরণ, ঠিক আছে, সোশ্যালাইজেশন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের নিয়ম, সংস্কৃতি, মূল্যবোধ, আচরণ শেখে এবং গ্রহণ করে। এটি ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের পাশাপাশি তাকে সমাজের উপযোগী সদস্য হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সামাজিকরণের অন্যতম প্রধান মাধ্যম হলো পরিবার। জন্মের পর প্রথম যে প্রতিষ্ঠান শিশুর ওপর প্রভাব ফেলে তা হলো পরিবার। তাই পরিবারকে সামাজিকরণের প্রাথমিক এজেন্ট বলা হয়, অর্থাৎ প্রাইমারি এজেন্ট বলা হয়। পরিবার সামাজিকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত, এটি ভাষা ও মৌলিক
যোগাযোগ দক্ষতা শেখায়। শিশুরা পরিবার থেকেই তাদের মাতৃভাষা শেখে এবং কথোপকথনের কৌশল রপ্ত করে, যা ভবিষ্যতে তাদের সামাজিক মিথস্ক্রিয়তায় সহায়তা করে। পরের অংশগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দ্বিতীয়ত কি বলা হচ্ছে দেখো, পরিবার নৈতিকতা ও মূল্যবোধ গঠনে সহায়ক হয়। শিশু তার বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে কি ভালো, কি মন্দ, কি নৈতিক, কি অনৈতিক এসব শেখে। তৃতীয়ত বলা হচ্ছে এটি সাংস্কৃতিক পরিচয় গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি পরিবার নিজস্ব সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য, রীতিনীতি সন্তানের মধ্যে সঞ্চারিত করে, যা তাদের সামাজিক জীবনে প্রভাব ফেলে। তারপরে বলা হচ্ছে দেখো, পরিবার সামাজিকরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজের উভয়ের ওপর গভীর প্রভাব ফেলে। তারপরে এখানে দেখো প্রথম যেগুলো বলা হচ্ছে ব্যক্তিত্ব বিকাশ। পরিবার শিশুর মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের মূল ভিত্তি স্থাপন করে। বাবা মা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কি আছে দেখো, অন্তঃব্যক্তিবর্গ সম্পর্ক, আন্তঃব্যক্তিত্ব সম্পর্ক শিশুর আত্মবিশ্বাস, সংবেদনশীলতা ও সামাজিক দক্ষতা গঠনে সাহায্য করে। 2 নম্বর সামাজিক সংহতি বৃদ্ধি। পারিবারিক শিক্ষা সমাজের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা বাড়ায়, যা সামগ্রিকভাবে সামাজিক সংহতি বৃদ্ধি করে। নৈতিক ও আদর্শগত শিক্ষাদান। পরিবার শিশুকে সৎ হওয়া, তারপরে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা, দায়িত্বশীল হওয়া ও সামাজিক মূল্যবোধ অনুসরণ করা শেখায়। সামাজিক ভূমিকা শেখানো। পরের পয়েন্ট, সামাজিক ভূমিকা শেখানো। পরিবার শিশুকে শেখায় কিভাবে তাকে একজন পুত্র, কন্যা, ভাই, বোন, নাগরিক বা ভবিষ্যতের অভিভাবক হিসাবে সমাজে আচরণ করতে হবে। যদিও পরিবার সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। প্রথমত, পরিবারের সামাজিকরণ প্রক্রিয়া সবসময় নিরপেক্ষ নয়। অনেক ক্ষেত্রে এটি লিঙ্গভিত্তিক বৈষম্য ও সামাজিক কুসংস্কার তৈরি করতে পারে। দ্বিতীয়ত, অত্যন্ত রক্ষণশীল বা কঠোর পারিবারিক পরিবেশ শিশুর মানসিক বিকাশে বাধার সৃষ্টি করতে পারে, যার ফলে সে নতুন চিন্তাভাবনা গ্রহণে দ্বিধাগ্রস্ত হয়। তৃতীয়ত, পারিবারিক আর্থসামাজিক অবস্থার পার্থক্য সামাজিকরণের ক্ষেত্রে অসমতা সৃষ্টি করে। উচ্চবিত্ত ও শিক্ষিত পরিবারের শিশুদের মধ্যে যে ধরনের সামাজিকরণ ঘটে, নিম্নবিত্ত বা নিরক্ষর পরিবারের ক্ষেত্রে তা ভিন্ন হতে পারে। চতুর্থ, পরিবারের বাইরে অন্যান্য সামাজিক মাধ্যমের প্রভাব বৃদ্ধি পায়, যেমন স্কুল, গণমাধ্যম, প্রযুক্তি, যা পরিবারকে একত্র সামাজিক মাধ্যম হিসাবে রাখেনি। তারপর দেখো, সামাজিকরণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা অপরিসীম। এটি শুধুমাত্র একজন ব্যক্তিকে সমাজের সাথে সংযুক্ত করে না, বরং সমাজের বিভিন্ন স্থিতিশীলতাতেও অবদান রাখে। যদিও আধুনিক যুগের অন্যান্য মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তবে পরিবারের প্রাথমিক ভূমিকা অবশ্যম্ভাবী। সঠিক পারিবারিক সামাজিকরণ ব্যক্তি ও সমাজের সঠিক পথে পরিচালিত করতে পারে, যা একটি সুসংগঠিত ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সহায়ক। তারপরে কি বলা হচ্ছে দেখো, সম্প্রদায়ের বৈশিষ্ট্য। দেখো, সম্প্রদায় হলো একদল মানুষের সমষ্টি, যা একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল, অভিন্ন সংস্কৃতি, সামাজিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংযুক্ত থাকে। এটি সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ব্যক্তির পরিচয়, সামাজিকরণ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠে। সম্প্রদায়ের কিছু বৈশিষ্ট্য আছে, দেখে নাও তোমরা। আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। এতগুলো প্রশ্নের উত্তর একটা ক্লাসের মধ্যে আলোচনা করে সম্ভব। তারপরে দেখো, সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য। দেখো, এইভাবে তোমাদের পার্থক্যটা লিখতে হবে। বিষয়বস্তু, সমাজতত্ত্ব, সাধারণ জ্ঞান। প্রথমেই সংজ্ঞা, সমাজ, তারপরে সামাজিক প্রতিষ্ঠান, সম্পর্ক ও সংস্কৃতির বৈজ্ঞানিক অধ্যয়ন। এই সাধারণ জ্ঞান কি? বিভিন্ন বিষয়ে সাধারণ তথ্য ও বাস্তব জ্ঞানের সমষ্টি। এখানে প্রকৃতি আছে। তারপরে দেখো, প্রকৃতি এটি কাঠামোবদ্ধ তাত্ত্বিক বিশ্লেষণমূলক শাস্ত্র, আর এটি নির্দিষ্ট কাঠামোবদ্ধ শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়। তারপরে পয়েন্টগুলো আছে, দেখে নাও। উৎস আছে, পদ্ধতি আছে, বিষয়বস্তু আছে, বিশ্লেষণ আছে। বিষয়বস্তু দেখো, সামাজিক শ্রেণী, সামাজিকরণ, সংস্কৃতি, লিঙ্গ, এগুলো। এখানে ইতিহাস, ভূগোল, খেলাধুলা সব কিছু থাকে। তারপর দেখো, লোক সংস্কৃতি এবং জনপ্রিয় সংস্কৃতির মধ্যে পার্থক্য। দেখো, লোক সংস্কৃতি এবং জনপ্রিয় সংস্কৃতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নের উত্তরটা দেখো। আর তারপরে দেখো,
পরে প্রশ্ন উত্তরটা নিয়ে দেখে নাও তোমরা। আর তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো।